আগের এপিসোডে লাস্ট পর্যন্ত আমরা দেখেছিলাম হকাইকে মারার জন্য কেউ ব্ল্যাক উইডো পাঠিয়েছে, আর সেই ব্ল্যাক উইডো আর কেউ না, নাতাশার বোন এলেনা। এইবার এই এপিসোডের শুরুতেই আমরা নাতাশার কিছু পুরনো ঘটনা দেখতে পাই। আচ্ছা, এখানে আর নিশ্চয়ই মনে করিয়ে দিতে হবে না যে এর আগে আমরা এলেনাকে দেখেছি ব্ল্যাক উইডো মুভিতে। তাই যারা এখনো মুভিটি দেখেননি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন, তাহলেই এই ঘটনাটি বোঝা কিছুটা সুবিধা হবে। যাই হোক, ব্ল্যাক উইডো মুভিতে আমরা দেখেছিলাম নাতাশা তার বোনকে দায়িত্ব দেয় রেড ডাস্ট ব্যবহার করে সমস্ত ডিপ্রোগ্রাম করা ব্ল্যাক উইডোদের জেনারেল ডেকবের হাত থেকে মুক্ত করতে। আর এই এপিসোডের প্রথমেই আমরা সেই রকম একটি সিন দেখতে পাই। সাল 2018, এলেনাও তার একটি সঙ্গী সোনিয়া অ্যানা নামক একটি ব্ল্যাক উইডোকে ব্রেন ওয়াশ থেকে মুক্ত করার জন্য তার বাড়িতে এসে উপস্থিত হয়। কিন্তু তারা দেখতে পায় অ্যানা সেই ব্রেন ওয়াশ থেকে অনেক দিন আগেই মুক্তি পেয়েছে। যাই হোক, এখানেই এলেনা ওয়াশরুমে মুখ ধোয়ার টাইমে গায়েব হয়ে যায়। এবার নিশ্চয়ই ভাবছেন, আরে অদৃশ্য কিভাবে হলো? আগেই বলেছি এখনকার সময়কাল 2018, আর 2018 মানেই অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের টাইম। মানে এই টাইমে থ্যানোস তার চুক্তির মাধ্যমে ইউনিভার্সের অর্ধেক জনসংখ্যা গায়েব করে দিয়েছিল, আর এলেনা তাদের মধ্যেই একজন। এইবার 5 বছর পর সমস্ত অ্যাভেঞ্জার্সরা মিলে থ্যানোসকে হারিয়ে যখন পুনরায় সমস্ত জনসংখ্যা ফিরিয়ে আনে, এলেনাও পুনরায় ওই ওয়াশরুমেই হাজির হয়। এইবার সময়সীমা 5 বছর পেরিয়ে গেলেও এলেনার বয়স তো সেই একই রয়ে গেছে। তাই সে অ্যানার সাথে দেখা করে যখন লক্ষ্য করে বর্তমানে তার স্বামী ও একটি 3 বছরের কন্যা আছে, তখনই এলেনা পুরোপুরি অবাক হয়ে যায়। মানে সবকিছুই তার মাথার উপর দিয়ে যেতে শুরু করে। সে ভাবতেই পারছে না তার এই 1 সেকেন্ডে পৃথিবীর সবকিছু 5 বছর এগিয়ে গেছে। যাই হোক, এরপর এলেনা জানতে পারে তার দিদি নাতাশা অ্যাভেঞ্জার্সদের লড়াইয়ে মারা গেছে। এইবার ব্ল্যাক উইডো মুভির পোস্ট ক্রেডিট সিনে আসে যাক, যেখানে আমরা দেখেছিলাম ভ্যালেন্টিনা অ্যালেগ্রা ডিভনটাইন এলেনাকে জানিয়েছিল তার দিদি মারা যাওয়ার কারণ হকাই। যে কথা শোনার পর এলেনা মনে মনে ডিসাইডই করে ফেলে সে তার দিদির মৃত্যুর বদলা নেবেই, আর ঠিক এই কারণেই সে হকাইয়ের পিছনে পড়ে আছে। যাই হোক, এবার মূল গল্পে আসে যাক। হকাই কেটকে বাড়ি ফিরে যেতে বলায় সে আর কোনো কথা না বাড়িয়েই তার মায়ের কাছে ফিরে আসে। এইবার তার মা তাকে এইরকম মনমরা অবস্থায় দেখে যখন জানতে পারে হকাই তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে বলেই তার এইরকম অবস্থা, তখনই সে তাকে বোঝাতে শুরু করে সে ছাড়া তার আর অন্য কেউ নেই। তাই হকাই যেটা করেছে সেটা হয়তো ঠিকই করেছে। এরপর কেট তার মাকে জ্যাক সম্বন্ধে সমস্ত তথ্য জানায়। মানে জ্যাক যে স্লোন লিমিটেড নামক একটি সেল কর্পোরেশনের সিইও, এটা তাকে জানায়। ফলে তার মা সঙ্গে সঙ্গে পুলিশের সাহায্য নিয়ে জ্যাককে গ্রেপ্তার করিয়ে দেয়। কিন্তু জ্যাক গ্রেপ্তার হওয়ার পরেও তাদেরকে জানায় তাকে কোনোভাবে ফাঁসানো হচ্ছে। সে এইরকম কোনো নামই কোনোদিন শোনেনি, সেই কোম্পানির সিইও হওয়া তো দূরের কথা। আগের এপিসোডে আমি বলেছিলাম আমার মনে হয় জ্যাক পুরোপুরি নির্দোষ। এবার দেখা যাক আগে কি হয়। এরপর কেট তার সেই পুরনো অ্যাপার্টমেন্টে ফিরে আসে, মানে যেটা আমরা এপিসোড 2 তে আগুন লেগে যেতে দেখেছিলাম। এইবার সেখানে আসার পরেই কেট দেখতে পায় তার আগে থেকেই সেখানে অপেক্ষা করছে এলেনা। বেসিক্যালি এলেনা এখানে এসেছে কেটকে সাবধান করতে, যাতে কেট তার আর হকাইয়ের মাঝে না আসে। এইবার এখানেই কেট যখন জানতে চায় কেন সে হকাইকে মারতে চায়, তখনই এলেনা তাকে জানায় হকাইয়ের কারণেই তার দিদি নাতাশা মারা গেছে। এইবার কেট যখন জানতে পারে এলেনা নাতাশার বোন, তখন সে পুরোপুরি হতবাক হয়ে যায়। কারণ কেট এতদিনে জেনেছে নাতাশা হকাইয়ের সব থেকে ভালো বন্ধু, আর তার কারণেই কিনা নাতাশা মারা গেছে, এইটা কখনোই হতে পারে না। এলেনা তখন জানায় তুমি হকাইকে এই 1 সপ্তাহ দেখছো, তুমি এসব বুঝবে না, কারণ তোমার কাছে সে একজন হিরো, কিন্তু আমার কাছে না। তাই এই অ্যাসাইনমেন্ট আমি পুরো করবই। এই কথা শুনে কেট জানায় অ্যাসাইনমেন্ট মানে হকাইকে হত্যা করার জন্য তোমাকে কেউ ভাড়া করেছে? এলেনা তখন জানায় আমি তো এমনিতেই হকাইকে মারতে চাই, কিন্তু তার আগেই আমাকে কেউ তাকে মারার জন্য হায়ার করেছে। তাই আমি তোমাকে বলছি আমাদের মাঝে তুমি যেন না আসো। এই কথা বলেই এলেনা সেখান থেকে চলে যায়। অন্যদিকে হকাই মায়াকে খবর পাঠায় সে রনিনকে ফার্স্ট টাইম যেখানে দেখেছিল সেখানেই যেন সে আজ রাতে তার সাথে দেখা করে। ফলে মায়া ওই স্থানে তার পুরো টিম নিয়ে রেডি হয়ে যায় রনিনের আশায়। এদিকে হকাই রনিনের স্যুট পরে সেখানে উপস্থিত হয়ে এক এক করে সমস্ত টিম মেম্বারদের মেরে এক লাস্ট হাজির হয় মায়ার সামনে। ফলে তৎক্ষণাৎ শুরু হয় মায়া ও রনিনের মধ্যে ফাইট। ক্ষণিকের মধ্যেই রনিন মায়াকে পরাজিত করে তার সামনেই মুখোশ খুলে হকাই রূপে আত্মপ্রকাশ করে আর জানায় আমি তোমাকে মারতে চাই না, কিন্তু এরপরেও তুমি কিংবা তোমার কোনো লোক যদি আমার কিংবা আমার পরিবারের কোনো ক্ষতি করতে চাও, তাহলে আমি তোমাদের কাউকেই ছাড়বো না। আর তুমি যে তোমার বাবার মৃত্যুর জন্য রনিনকে মারতে চাও, তার উত্তরে আমি তোমাকে বলতে চাই আমি তোমার বাবাকে হত্যা করিনি, আমাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল, আর সেটা করেছিল তোমার বস। এইবার এই কথা মায়ের বিশ্বাস না হয় সে পুনরায় হকাইয়ের উপর হামলা করতে চায়, কিন্তু ততক্ষণে কেট এই স্থানে হাজির হয়ে তার আক্রমণ থেকে হকাইকে বাঁচিয়ে নেয়। এরপর মায়া এখান থেকে পালিয়ে সোজা দেখা করে তার প্রতিনিধি কাজীর সাথে, আর তার থেকে জানতে চায় তার বাবাকে যেদিন রনিন হত্যা করেছিল সেই দিনের মিটিং এ সে কেন ওই স্থানে ছিল না। এই কথা শুনে কাজী কিছুটা ইতস্তত বোধ করে তাকে জানায় আমাকে সেদিন কেউ জানায়নি ওই মিটিং এর কথা। এই উত্তরেই মায়া তার উপর কিছুটা সন্দেহ করে, কারণ কিছুক্ষণ আগেই হকাই তাকে যে কথা জানিয়েছে সেটা তার তখন বিশ্বাস না হলেও এখন তার মনে হয় হয়তো হকাই ঠিক কথাই বলছিল।
এবার নেক্সট দিন হকাই ও কেট এই বিষয় নিয়ে আলোচনা করার টাইমে কেটের ফোনে এলেন একটি ভিডিও ফুটেজ পাঠিয়ে জানায় হকাইকে মারার জন্য তাকে যে ভাড়া করেছে সেটা আর কেউ নয়, তার মা এলিনর। এইবার যখন এই ভিডিও ফুটেজ কেট হকাইকে দেখায় তখন হকাই জানায় আমি যে ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হয়েছে, এটাই কিংপিন। এইবার কে এই কিংপিন, এই সাসপেন্সের সাথেই এই এপিসোড সমাপ্ত হয়।